সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। Slavery was abolished throughout the British Empire by the Slavery Abolition Act 1833. ব্যারিস্টার লিন টাউনলি যেটার উপর বলছেন স্লেভারির উপরে এবং হিউম্যান ট্রাফিকিং এর উপরে, এই স্লেভারি কিন্তু অ্যাবলিশ হয়েছিল, শেষ হয়ে গিয়েছিল সমস্ত ব্রিটিশ এম্পায়ারের মধ্যে। সে আইন করে ওইটার নাম হলো কি স্লেভারি অ্যাবলিশন অ্যাক্ট 1833। ওই আইনের মাধ্যমে থ্রু আউট দ্য ব্রিটিশ এম্পায়ার স্লেভারি ওয়াজ অ্যাবলিশড। স্লেভারি সব বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, Section 54 of the Modern Slavery Act 2015 requires, very important, Section 54 আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি যেগুলো আউটলাইন করতেছিলেন, Section 54 Modern Slavery Act 2015 এর কি রিকোয়ার করে তারা, এটা খুব ইম্পর্টেন্ট। সব ব্যবসায়ীদেরকে এগুলো বুঝতে হবে, এটার ইমপ্যাক্ট আছে। রিকোয়ার্স কমার্শিয়াল অর্গানাইজেশনস, যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিজনেস প্রতিষ্ঠান আছে, carrying out business in the UK, যারা ব্যবসা করতেছেন, কমার্শিয়াল অর্গানাইজেশন ইউকে এর মধ্যে যারা ব্যবসা করতেছেন, with a turnover of at least 36 million pounds, যাদের টার্নওভার হচ্ছে মিনিমাম 36 মিলিয়ন পাউন্ড, তাদেরকে কি করতে হবে, তাদের উপরে দায়িত্ব দিয়েছে 2015 এই স্লেভারি অ্যাক্টের মাধ্যমে সেকশন 54। তাদেরকে প্রিপেয়ার করতে হবে এবং পাবলিশ করতে হবে স্লেভারি অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং স্টেটমেন্ট ফর ইচ অ্যান্ড এভরি ফাইন্যান্সিয়াল ইয়ার। প্রত্যেক বছরে তাদেরকে একটা স্টেটমেন্ট আপনার প্রিপেয়ার করতে হবে এবং পাবলিশ করতে হবে। এটা কিসের উপরে? এটা স্লেভারি অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং স্টেটমেন্ট বলা হয়। এটা সমস্ত সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা ইউকের মধ্যে ব্যবসা করতেছেন, 36 মিলিয়নের বেশি টার্নওভার আছে, তাদেরকে এগুলা কিন্তু এটা প্রিপেয়ার করতে হবে স্টেটমেন্ট এবং পাবলিশ করতে হবে। ওকে, ক্যাশ সিজার অ্যান্ড ফরফেচার। যখনই ক্যানাবিস প্রোডাকশনের জন্য আপনার প্রেমিসেস যখন সার্চ করবে, পুলিশ যখন যাবে, সেখানে তারা যদি কোনো ক্যাশ পায় সেটাকে সিজ করবে এবং ফরফিট করবে। আলটিমেটলি কোর্টের অর্ডার নিয়ে ওই পয়সাটা তারা রেখে দিতে পারবে, এটা আর ফেরত দেওয়া যাবে, ফেরত দিবে না। তারা সিজ করবে এবং ফরফিট করবে যেখানে ওই ক্যাশগুলো যখন পায় ওই প্রেমিসের মধ্যে যাওয়ার পরে। If you have had cash seized by the police, you will need immediate legal advice to discover whether the amount has been seized legally. আপনার প্রেমিসেস থেকে, আপনার জায়গার থেকে, বাড়ির থেকে, ঘর থেকে যদি ক্যাশ পুলিশ যদি সিজ করে, আপনাকে ইমিডিয়েট লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে, দেরি করতে পারবেন না। কারণ আপনার পয়সা হয়তো এটা অনেক ইম্পর্টেন্ট আপনার কাছে, এটা আপনার অনেক মানে এই পয়সাটার উপর আপনার অনেক কিছু নির্ভর করে। সুতরাং এটা আপনাকে লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে ইমিডিয়েটলি, যে দেখার জন্য আপনার লয়ার অ্যাডভাইস করবে যে পয়সাটা নিয়ে গেছে তারা লিগালি তারা সিজ করছে কিনা, লিগালি নিয়ে গেছে কিনা, এটা লিগাল ওয়েতে তারা করছে কিনা, সেটা আপনাকে বের করতে হবে আপনার লয়ারের সাথে মিটিং করে, ডিসকাস করে। ভেরি ইম্পর্টেন্ট। The Proceeds of Crime Act 2002 has made it increasingly common for the authorities to seize cash above the value of 1,000 pound. The Proceeds of Crime Act 2002 এটা একটা আইন, এটা খুবই ইম্পর্টেন্ট আইন। এই আইনের মাধ্যমে এটা বেশি ইউজ হচ্ছে। এই আইনের মাধ্যমে কেউর কাছ থেকে যদি আপনার সিজ করে, মানে আপনার 1000 পাউন্ডের বেশি পায়, সেটা তারা সিজ করতে পারে। অথরিটিস মানে পুলিশ আপনার এটা সিজ করতে পারে।
and then apply to the court for forfeiture of those monies. For forfeiture of those monies মানে ওইটা সিজ করার পরে পুলিশ তারপরে কোর্টের মধ্যে দরখাস্ত করবে এটা ফরফিট করার জন্য, তার মানে এই পয়সা আর ফেরত দেওয়া যাবে না। তাহলে দুইটা স্টেজ, একটা হইলো কি পয়সাটা সিজ করবে 1000 পাউন্ডের উপরে হলে, তারপর হলো কোর্টে দরখাস্ত করবে পুলিশ ওইটাকে ফরফিট করার জন্য, তার মানে ওই পয়সা আর ফেরত দেওয়া যাবে না। This is done on the basis that the police believe that the monies may be proceeds of criminal activity. পুলিশ তার কারণটা ফরফিট করার কারণটা পুলিশ যেটা কোর্টের মধ্যে দিবে, কারণ তারা মনে করে দে বিলিভ, তারা মনে করে বিশ্বাস করে যে এই পয়সাগুলো পুলিশ যে পজিশনে পাইছে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে, তার মানে ক্যানাবিস বেচা কিনা করে এই পয়সাটা আসছে, এইটার গ্রাউন্ডের উপরে তারা ওইটার কোর্টের মধ্যে তারা দরখাস্ত করবে। or could be used to fund criminal activity, অথবা তারা বলতে পারে যে এই পয়সাটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ফান্ড করার জন্য ইউজ করা হবে। একটা হলো কি পয়সাটা আসছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে, রিজন দিতে পারে, অথবা আরেকটা রিজন হতে পারে কি এই পয়সাটা ইউজ করা হবে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য, ফান্ড করা হবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে। Seized cash can normally only be held for up to 48 hours unless a court order says that it can be kept for longer. পুলিশ কিন্তু আপনার পয়সা নিয়ে বসে থাকতে পারবে না, তাদেরকে 48 আওয়ার্সের মধ্যে তাদেরকে এটা পয়সা রিলিজ করতে হবে, আনলেস কোর্টে অর্ডার দিবে এটাকে রাখার জন্য। সুতরাং 48 আওয়ার্সের বেশি যদি রাখতে হয় পুলিশকে কোর্টের কাছে যেতে হবে এবং কোর্টের অর্ডার নিতে হবে। The cash can be detained for up to 90 days and the process can be repeated for up to 2 years. পুলিশ কিন্তু এটা এক্সটেনশন করতে পারে, কোর্টের কাছে বারবার যাইয়া দরখাস্ত করতে পারে, একটার পর একটা যাইয়া দরখাস্ত করে যে এইটাকে আরো লম্বা সময় দেওয়া হোক, এটা আমাদেরকে রাখতে হবে। এটা ইম্পর্টেন্ট, যদি আপনি বিলিভ করেন পয়সাটা আপনার লিগ্যাল পয়সা তাহলে প্রম্পটলি আপনাকে অ্যাকশন নিতে হবে, প্রম্পটলি আপনাকে এটার উপরে প্রোটেস্ট করতে হবে, কোর্টে যাইয়া দরখাস্ত করতে হবে যে এই পয়সা কোনো ইলিগাল পয়সা না, এই পয়সা আমার এই জায়গা থেকে আসছে, এই পয়সার সোর্স হইল এই জায়গা, এটার পুলিশের রাখার কোনো রাইট নাই, এটা আপনাকে মানে অ্যাপ্লিকেশন করতে হবে। Providing the source of cash can be difficult. অনেক সময় পয়সাটা কোত্থেকে আসছে, সোর্স অফ ক্যাশ যে কি কাজ করে পাইছেন নাকি কোনো কেউ পয়সা আপনাকে দিয়েছে, এটা সোর্স কি পয়সার, এটা ইনফরমেশনটা প্রোভাইড করা অনেক সময় ইজি হয় না। And often required detailed consideration of financial documentations. অনেক সময় এগুলা সোর্স অফ মানি প্রুভ করতে হইলে অনেক ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো, অনেক ব্যাংক স্টেটমেন্টগুলো, অনেক অন্যান্য যে আপনার সোর্সগুলো সবগুলো ডিটেইলস এক্সামিন করতে হবে। সলিসিটার আপনার সাথে বসতে হবে, বসে মিটিং করতে হবে এবং ডিটেইলড কনসিডারেশন করতে হবে যে পয়সার সোর্সটা কোন জায়গা থেকে পয়সাটা আপনার আসছে, ওইটা কোর্টে যাইয়া প্রুফ করার জন্য। You need experienced solicitors to provide you with timely advice. আপনাকে experienced solicitor, যারা expert solicitor, specialist solicitor অ্যাডভাইস আপনাকে নিতে হবে, আপনাকে সময় মতো যেন অ্যাডভাইস দিতে পারে, টাইমলি অ্যাডভাইস যেন আপনি পান, ওইটার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে promptly. As you will need to know very quickly whether the forfeiture or seizure was legal, কারণ আপনাকে very quickly আপনাকে দেখতে হবে, আপনাকে জানতে হবে যে ফরফিট যেটা করেছে, সিজ যেটা করেছে, তারপর সিজারের পরে যে ফরফিট করতেছে এটা তারা লিগালি করতেছে কিনা, এটা আপনাকে কুইকলি জানতে হবে। and whether it can be challenged, এবং আপনাকে দেখতে হবে পুলিশে যেগুলো করতেছে পুলিশে লিগালি করতেছে কিনা, রাইট ওয়েতে করতেছে কিনা, কারেক্ট প্রসিজার ফলো করতেছে কিনা, দরকার হলে এটা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। If necessary,
we will apply for an order to the courts to have your money returned. যদি appropriate হয়, যদি দরকার হয়, আমরা কোর্টে correct application আমরা করব, করে আমরা কোর্টকে বলবো কি এই পয়সার সোর্স হলো এইটা, এই পয়সা কোনো ইলিগাল না, কোনো এটার কোনো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসে নাই, এবং এই পয়সাটা আমার ক্লায়েন্টকে ফেরত দেওয়া হোক। এটা যা করার দরকার তখন আমরা এগুলা সময় টাইমলি আপনারা এগুলা করতে হবে। আমরা দরখাস্ত করব কোর্টের কাছে এগুলা পয়সা রিটার্ন করার জন্য। I will pass to my colleague Barrister Lynn Townley to talk on modern slavery and people trafficking. Okay, so just to wrap up today, I'm just going to deal very briefly with the requirements to actually get witnesses to give evidence in these cases, because unfortunately the cases can't happen usually without obtaining some evidence from the actual victims and the trafficked individuals, who are of course themselves victims of a criminal offence. So in relation to what can be done to help victims of trafficking, there are particular case management issues that apply as to how the authorities will treat these particular kind of cases, and it's often very difficult for victims in these cases actually to give evidence, because they're at risk, obviously themselves. They've been exploited and brought into the country, and they're often vulnerable economically or in other ways. But in relation to the prosecution authorities, there are a number of measures available to them to protect traffic victims who are given evidence, and there are a number of applications that prosecutors can make to the courts. So like for victims of other criminal offences who also may be vulnerable or at risk, for example, victims of sexual offences, or victims where there is a particular risk, for example, if there's a gang element involved in a case, and there's been threats made to the victim or the witness. The prosecution can put measures in place or apply to the court for measures to help vulnerable victims give their best evidence. So for example, they can have their evidence recorded outside court, and then there's a recording of the evidence that will be played, so they don't have to give their examination, as it were, their evidence in chief live in court. It can be recorded. And then there's other special measures that can be put in place to assist the victim as well, such as, for example, if they are present in the court, screening them from, for example, the traffickers, or enabling them to be outside in a different room. If they're giving their evidence in chief by video, they can also be cross-examined by a TV link. And then finally, if from another country and wish in the meantime to return home to their country, they can do so, and they can be facilitated to give evidence in a court within England and Wales, by way, again, of having a video television link whereby they can be within their own country and have their evidence taken live over the link to save them the trauma of having to travel back, particularly if this is the country to which that they were trafficked. So there's a number of things in place that can be done to assist victims in what is actually can be quite difficult circumstances.
Also, the identity of victims, a court can put on reporting restrictions if the victim is concerned about their identity being reported, and then if there are safety concerns, then there's also provisions whereby they can be anonymous, and pseudonyms, for example, can be used rather than real names. In relation to those who don't speak sufficient English to understand the proceedings, then, as with most other cases where this happens, or all other cases, they would be entitled to have the services also of an interpreter to help obviously understand the full proceedings, but also the particular questions that are being put to them, or if they're given evidence in a language other than English, there are steps that will be put in place to assist the victims. So that's really as far as we go for this week. Yep. We'll take up further definitions of trafficked victims and what human trafficking means, and also the offences around slavery, servitude and compulsory labour that have come in under Section 1 of the Modern Slavery Act 2015. We'll discuss those next week. থ্যাংক ইউ ভেরি মাচ লিন। দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার লিন টাউন্ডির কাছে। আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট টিউসডে, অর্থাৎ আপনার আগামী মঙ্গলবার দিন দুপুর 12:30 থেকে 2টা। আপনার এইটা সেম প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে মঙ্গলবার দুপুর একই সময়ে, দুপুর 12:30 থেকে 2টা। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও আপনারা প্রোগ্রামটি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।